আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ছাত্র জনতার উপর পুলিশের মোট গুলি ৩ লাখ, ঢাকায় ৯৫,৩১৩ রাউন্ড। হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুটি অ্যাপ। সাবেক আইনমন্ত্রী আনিসুলের বান্ধবীর ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, জানালো ইসি সচিব। ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ জন। জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে ৯৫,৩১৩ রাউন্ড গুলি ছোড়া হয় ঢাকা মহানগরে। সোমবার জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ তথ্য উপস্থাপন করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এ তথ্য তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্দোলন দমনের জন্য সারা দেশে ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এর বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে ৯৫,০০০-এর বেশি রাউন্ড গুলি ঢাকা মহানগরে। এর আগে শনিবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম জানান, শেখ হাসিনা মামলার সর্বশেষ ও ৫৪তম সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। গত বুধবার ৫৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি জানান, শেখ হাসিনার ফোনালাপে ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪টি ফোনালাপ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৩তম সাক্ষী উপস্থাপনের সময় বাজিয়ে শোনানো হয়েছিল, যেটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। শেখ হাসিনার এই ৪টি ফোনালাপের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও তার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে ২টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে একটি ফোনালাপ রয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অ্যাপস দুটি হল টেলিগ্রাম ও বোটিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশিরভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, ভার্চুয়াল বৈঠকও করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস। জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত ২৪শে সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ১৫০ শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতা সহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে গতকালের বৈঠকে আলোচনা হয় এবং আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিং অ্যাপস ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী ও বান্ধবী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৬৫৩,৩৬,০০,০০০ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এর আগে তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন সিআইডি উপ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান। সিআইডির আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম
আইনমন্ত্রীর ক্ষমতা অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলি ও তদবির সহ নানা অপকর্ম করে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। অবৈধভাবে অর্জিত এসব অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিং এর মতো অপরাধ করেছেন। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে সর্বমোট ৬৫৩,৩৬,৫৮,১৩১ টাকা জমা এবং ৫৬৬,৩৮,১৭,৫৭৫ কোটি টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে হিসাবে ৮৬,৯৮,৪০,৫৫৬ টাকা স্থিতি রয়েছে। এসব সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ গ্রহণ করে বিভিন্ন দেশে পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এজন্য তৌফিকা এবং তার স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সময় কেউ ইলিশ ধরতে, বিক্রি করতে, পরিবহন বা মজুত করতেও পারবে না। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় দেশের ৩৭টি জেলায় ১৬৫টি উপজেলার প্রায় ৬,২০,০০০ জেলে পরিবারকে সরকার থেকে পরিবার প্রতি ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেয়া হবে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে উপদেষ্টা জানান ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতোমধ্যেই প্রায় ৮১.৪৩৮ টন ইলিশ রপ্তানি হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষক দল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইউরোপীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি। ইসি সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পর্যবেক্ষক মিশন বাস্তবায়ন করা হবে। এই সমঝোতার ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বিভিন্ন সময় বাংলাদেশে আসবে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশ পর্যন্ত তারা পর্যবেক্ষণ কার্যক্রম চালাবে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে ১৫৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৪৪,১৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৬,৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। নেত্রকোনা শতবর্ষের ঐতিহ্যের ধারক বালিশ মিষ্টি। নেত্রকোনার অনন্য এই মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বালিশ মিষ্টিকে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করে। বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়। আনুমানিক ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন। ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে
আকারের জন্যই এর নাম বালিশ মিষ্টি। সাধারণত সন্দেশ বা রসগোল্লা থেকে একেবারেই ভিন্ন এই মিষ্টি এখন নেত্রকোনার সামাজিক অনুষ্ঠান, উৎসব ও উপহারের অপরিহার্য অংশ। গয়ানাথ ঘোষের তৃতীয় প্রজন্ম এখনো এই মিষ্টি বানানোর ঐতিহ্য ধরে রেখেছে। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে 2023 সালে ডিপিটিসিতে বালিশ মিষ্টির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়। পণ্যের ইতিহাস, উৎপাদন প্রক্রিয়া ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে বিস্তৃত প্রতিবেদন দাখিলের পর যাচাই বাছাই শেষে সম্প্রতি এর স্বীকৃতি মেলে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। আগামীকাল ইনশাআল্লাহ আবারও একই আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।